হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দ্য বেঙ্গলি বেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকাল থেকে এই গুচ্ছের কাপলেট নিয়ে টেবিলে বসেছি। কয়েকদিন আগেই ড্রয়িং রুমে এই ওয়াল শোকেসটা লাগিয়েছিলাম, তো সেটা খালিই পড়ে আছে। ভাবছি আজকে এই জিনিসগুলোকে এর মধ্যে তুলে রাখবো। তো তার আগে দেখছি কাঁচটা এত ধুলো পড়ে গেছে যে পরিষ্কার না করলেই নয়। বাড়িতেই ছিল মাইক্রোওয়েভ ক্লিনার, তো সেটা দিয়েই কাঁচটা পরিষ্কার করে নেবো। সাথে একটা কাপড় নিয়েছি পরিষ্কার। এই যে শোকেসটা, এটা আবার একটু উঁচুতেই, এবার পুরোটা দাঁড়িয়ে হাত পাই না, তাই চেয়ারে উঠে এই পুরোটা আজকে পরিষ্কার করব। তারপর এই জিনিসগুলো এক এক করে মুছে ভেতরে রাখবো। চলুন, প্রথমে এই প্লেটগুলো রাখবো। কিন্তু এই প্লেটগুলো রাখতে গিয়ে একটা সমস্যায় পড়েছি। প্রথমে তো একটা প্লেট ভালো মতো ঢুকে গেল। এই প্লেটগুলো রেখে আমি এটা বন্ধ করতে গিয়ে দেখছি যে এটা বন্ধ হচ্ছে না। তো ভাবলাম একটু সরিয়ে রাখলে হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু সেই একই কেস, এরকমভাবে সরিয়ে রাখলেও সেটা বন্ধ হচ্ছে না। তো এটা নিয়ে ভাবলাম পরেই ভাববো, আগে বাকি জিনিসগুলো তুলে রাখি। তো এই সমস্ত জিনিস গোছাতে গিয়ে একটা নতুন টিফিন বক্স পেলাম। এটা বেশ কিছুদিন আগেই বাপি দিয়েছিল কিনে, তো খুব একটা ব্যবহার করাই হয় না। তো আজকে একটু খুলে দেখি। আজকেই সবে নতুন প্যাকেটটা খুললাম, জানেন? মা, টিফিন বক্সটা ভারী সুন্দর। যদিও বক্স না বলে এটা টিফিন ক্যারিয়ার বলাই ভালো। ভেতরে দেখুন ছোট্ট পুচকে পুচকে 4টে খোপ রয়েছে। ব্যাস, এটা আপনার ক্যারি করতেও সুবিধা। ভাবছি এটা ব্যবহার করবো কয়েকদিন পর থেকে। এমার্জেন্সি পারপাস বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলো, তাদেরকে একটুখানি খাবার বাড়িতে পাঠিয়ে দিলেন, এই সমস্ত ক্ষেত্রে এইরকম টিফিন বক্সের জুড়ি মেলা ভার। তো চলুন, এইটাকে দিয়ে এখন আমি ভাবছি ওই প্লেটগুলোকে সেট করব। এই যে এইবার এতক্ষণে আমার প্লেটটা সেট হয়েছে। এতক্ষণে কাঁচটা আমি স্মুথলি টানতে পারছি। এইবার আমি ওপরের থেকে সব জিনিসগুলো তুলে রাখবো। এইখানে প্লেট বাটি এগুলো রেখে দিয়েছি। উপরে রাখবো যত রকমের কাপ আছে, তারপরে কাঁচের গ্লাস, এইগুলো। এই কাঁচের শোকেসটা ভাবছি একদিকটা কাঁচেরই রাখবো আর আরেক দিকটা পরে পরে কভার করে নেবো। কারণ এই কাঁচের শোকেসগুলোতে একটা বহুত প্রবলেম হয়। সেই প্রবলেমটা হচ্ছে যে আপনি এদের সুন্দর সুন্দর জিনিসটা না রাখতে পারলে বাইরে থেকে খুব একটা দেখতে ভালো লাগে না। যখন বানাতে দিয়েছিলাম তখন মিস্ত্রিকে বলেছিলাম যে এটা ক্যাবিনেটের মতো করতে, কিন্তু মিস্ত্রি একটু ভুল বুঝেছে আর কি। তো এইরকম কাঁচের বানিয়ে দিয়েছে পুরোটাই। তারপরে যখন নিয়ে এসছে তখন তো আমার মাথায় হাত যে এটা পুরোটাই কাঁচের হবে। কারণ আমি তো ভেবেছিলাম এটা স্টোরেজ পারপাসে ইউজ করবো, কিছু জামা কাপড় বা বাড়ির এক্সট্রা কিছু জিনিস, ব্ল্যাঙ্কেট এগুলো রাখবো। এখন চাইলেও সেসব জিনিস রাখতে পারছি না। এই কাপ প্লেট, সুন্দর সুন্দর গ্লাস, তারপরে আরও শোপিস, এগুলো দিয়েই সাজাতে হবে। কিন্তু এই যে সেকেন্ড পোর্শনটা যেটা আমি এখন পরিষ্কার করছি, ভাবছি এইটা পরে পরে আমি কভার করে নেবো। আর যদি একটা সাইডে গ্লাস আর একটা সাইডে কভার থাকে, ভালো না লাগে, তাহলে সেক্ষেত্রে পুরোটাই আমাকে কভার করতে হবে। তো চলুন, ওইটা আমার পুরোটাই পরিষ্কার হয়ে গেছে শোকেসটা। এখন কদিনের জন্য ঝামেলা মুক্তি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজ এই ব্রকলিটা নিয়ে বসেছি। বহুদিন ধরে ফ্রিজে এই ব্রকলিটা পড়ে আছে। কি করব ভাবতে ভাবতে ভাবলাম আজকে একটু ছানার ডালনা বানাই। এই যে ছানাটাও 2-3 দিন পরে, আর সাথে এই ব্রকলিটাও, তো এই দুটোকে একসাথে মিলিয়ে ভাবছি আজকে কিছু খাবার বানিয়ে নেব। এখন আমি হাত দিয়ে ব্রকলিটা ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে ছাড়ানোর পরে অবশ্যই একটু পোকাগুলো দেখে দেখে নেব। যদিও ব্রকলিতে খুব একটা পোকা হয় না, ফুলকপিতে একটু বেশি থাকে, তাও একটু ছোট ছোট করে নিলাম। নিয়ে এখন আমি এটাকে জলে একটু সেদ্ধ হতে দেবো। ব্রকলি অনেকেই সেদ্ধ না করেই খান, কিন্তু আমি একটু সেদ্ধ করে খাওয়াটা পছন্দ করি। মানে এত জিনিসপত্র এখন সার মারে, একটু গরম জলে ফুটিয়ে নিলে নিজেরও মনে শান্তি, বিশেষ করে এই কপিগুলোর ক্ষেত্রে। চলো, তুলে নিয়েছি। আর এই যে ছানাটা যেটা বলছিলাম 2-3 দিন ধরে ফ্রিজে পড়ে আছে, দেখুন কিরকম শক্ত হয়ে জমে গেছে বাটিতে। এটা আমি পুরোটাই নিয়ে নেবো। এই যে জল রেডি করে ফেলেছি। জলে একটুখানি 1 চিমটে নুন দিয়ে দেবো। নুন জলে একটু ভাপিয়ে নিলে কপির যে ক্ষতিকর গুণগুলো সেগুলোও চলে যায়। যদিও ব্রকলি অনেক হেলদি কপির থেকে। আলু নিয়েছি, 2টো আলু নিয়েছি, দুটোকেই একদম ছোট ছোট করে কেটে ফেলবো। এই যে আলুগুলো একদম
একদম মোটামুটি ছোট করে নিয়েছি। আলুগুলোকে একটু জলে ভিজিয়ে রাখবো, নয়তো এরকম রেখে দিলে আলুতে দাগ হয়ে যায়। এবার কিছু গোটা গরম মশলা নিয়েছি দেখুন, আর কয়েকটা তেজপাতা নেব। এগুলোকে প্রথম তেলে দিয়ে একটুখানি নেড়ে নেবো, তারপর বাকি জিনিসগুলো দেব। চলুন, ওদিকে মনে হয় কথা বলতে বলতে কপিটা একটু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। খুব বেশি সেদ্ধ করি না আমি, একটুখানি জাস্ট একবার দুবার ফুটলে সেটাকে নামিয়ে নিই। চলুন, এবার কপিগুলো এবার ভালো করে জল ঝারিয়ে একটা দিকে রেখে দিয়ে এই ছানাটাকে নিয়ে বসেছি। এই ছানার মধ্যে পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো একটু হলুদ দেব, আর একটু আদা গ্রেট করে দেবো। প্রথমে ভেবেছিলাম যে আদা, টমেটো, পেঁয়াজ এগুলো সব মিক্সিতে ভালো করে মিহি করে নেবো, পেস্ট বানিয়ে নেবো, কিন্তু মিক্সি চালাতে গিয়ে দেখছি ও বাবা, মিক্সিটা খারাপ। কি করা যাবে, এইভাবে একটু গ্রেট করে নিই। দেখুন, কড়াইতে একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই গোটা গরম মশলাগুলো দিয়ে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রাখবো, ওটা সামান্য হালকা লাল লাল হোক, তারপর বাকি জিনিসগুলো এক এক করে দেবো। গোটা গরম মশলা একটু গরম হয়ে যাওয়ার পরপরই যদি পেঁয়াজ, টমেটো এগুলো ভালো করে ভেজে নেওয়া যায়, তাহলেও কিন্তু তরকারির কালারটা ভীষণ সুন্দর আসে, স্বাদও ভীষণ ভালো হয়। কিন্তু আমি প্রথমেই দেবো আলু, আলুর সাথে এগুলো সব একেবারে দিয়ে ভাজবো, কারণ আলুটা যেহেতু ভাজতে একটু সময় যায়, একটু গ্যাসটা সামান্য জোরে দিয়ে দেবো। আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন। ক্যাপসিকাম কয়েকটা রয়ে গেছিলো, এই ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, সব একেবারে দিয়ে একটু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে টাইম দেবো, কারণ আলুটা ভাজতে অনেকটাই সময় নেয়। এখন এটা চাপা থাকুক। এরপর আমি ওই ছানাটা, যেটা নুন, হলুদ আর আদা বাটা দিয়েছিলাম, সেটা ভালো করে মাখিয়ে নিই। এই যে দেখুন, এতটাই জল ঝরিয়ে নিতে হবে ছানাটার যে এরকম ঝুরঝুরে হবে। এটা দেখুন কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল হয়েছে। এই বড় তেজপাতাটা বড় বিরক্ত করছে, যেন খুন্তিটা নাড়তেই পাচ্ছি না। এরপরে আমি ছানাটা দিয়ে দেবো এর মধ্যে। ছানাটা দিয়েও আমার কিছুক্ষণ ওয়েট করতে হবে, ভাজা ভাজা যাতে হয়। তেলটা সাফিসিয়েন্ট দিতে হবে, নয়তো অনেক সময় ছানা তলায় ধরে যায়, আর পুড়ে গেলে তো স্বাদটাই পুরো নষ্ট। আমি চাইবো এই রান্নাটা পুরোটা লাল লাল করে ভাজা হোক, কিন্তু কোনোটা যাতে না ধরে। এই যে এবার ব্রকলিগুলো দিয়ে দিয়েছি, যেগুলো একটু বড় ছিল সেগুলো আমি হাত দিয়ে ছোটো ছোটো করে নিয়েছি, চাইলে আরও ছোটো দিতে পারেন, কিন্তু বেশ কিছুক্ষণ ভাজার পরে এগুলো এমনিই ছোটো হয়ে যাবে। তো এবার পরিমাণ মতো আমি নুন হলুদ দিয়ে দিলাম। প্রথমেই দিইনি নুন হলুদ, কিছুটা ভাজার পরেই দিয়েছি। প্রথমে ভেবেছিলাম জানেন যে শুধু ছানার এই ডালনাটা করব পেঁয়াজ, রসুন, আদা এইসব দিয়ে, কিন্তু তারপরে মনে হলো ফ্রিজে যখন একটু টুকটাক সবজি আছে, সেগুলো একটু ছোটো ছোটো করে কেটে ভেজে দিয়ে দিই। চলুন, এবার আমি একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দেবো, যাতে খাবার সময় একটু পেঁয়াজটা মুখে পড়ে। কেন প্রথমে যে পেঁয়াজগুলো দিয়েছিলাম সেগুলো এতটাই ভাজা হয়ে গেছে যে মিশে গেছে। কিছু কাঁচা পেঁয়াজ লাস্টে ছড়িয়ে দিলে এগুলো খাবার সময় মুখে পড়বে। রান্না করতে গিয়ে দেখছি মনে হচ্ছে তেলটা একটু কম কম, তাই জন্য একটা সাইড করে একটু তেল নিয়ে নেবো, এটা একটু গরম হয়ে যাক, তারপরে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো চিনি, কারণ নিরামিষ রান্নায় একটু চিনি না হলে ঠিক স্বাদটা পুরো আসে না। তারপর একটু ধনেপাতাও ছড়িয়ে দেবো। লাস্টে অল্প করে হলেও একটু গরম মশলা গুঁড়ো দেবো, যদিও প্রথমে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম, তাও একটু গরম মশলা গুঁড়ো অল্প দেবো নামানোর একটু আগেই। এই যে অল্প নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ছড়িয়ে এটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার প্রায় শেষের মুখী। এই রান্নাটা হয়ে গেলে এবার ভাবছি একটু কুমড়ো ভাজা করবো। শীতকালে যদিও কুমড়ো ভাজা কেমন লাগবে খেতে সেটা বুঝতে পারছি না। এই যে কুমড়োটা নিয়ে বসছি এখন কাটতে। শীতকালে কুমড়ো আর গাজর কাটা হচ্ছে সব থেকে পরিশ্রমের কাজ। ছুরি ভেতরে ঢোকেই না, তো গায়ে যত জোর আছে সেটা চাপ দিয়ে দিয়ে আমি এখন এই কুমড়োগুলোকে কাটব। ছোটোবেলা থেকে বুঝতেই পারতাম না যে কুমড়ো ভাজার জন্য কী শেপের কুমড়ো কাটতে হয়। এইটা অবশ্য আমাকে মা ভীষণ ভালো করে শিখিয়েছে, যে ট্রাপিজিয়াম শেপ করে করে কুমড়ো কাটবি। তারপর থেকেই আর এই কুমড়োর শেপ নিয়ে কখনো কোনো কনফিউশন হয় না। এই কুমড়োগুলো কাটা হয়ে গেছে, এবার সব আমি তেলে দিয়ে দেবো। তেল একটু গরম হওয়ার পরেই দিয়েছি। এখন কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। কুমড়োটা এমনভাবে ভাজবো যেন এটা দিয়ে শুধু শুধু খাওয়া হয়ে যায়। চলুন একটু জানলার বাইরেটা দেখাই, কি ঝলমল করছে আজকে রোদটা, দেখুন বাইরেটা এত পরিষ্কার।
কুমড়োটা আমার অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি পরিমাণ মতো নুন দেব আর একটু হলুদ দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। যতটা লাল দেখছেন এখন হয়েছে, এর থেকেও অনেকটা বেশি লাল করব, এতে কুমড়োটা খেতে খুব ভালো হয়। কুমড়োটা এখন 50% রেডি ভাজা। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তারপরে একটু পরিমাণ মতো চিনি দেবো, দিয়ে আবার চাপা দিয়ে রাখবো আরও কিছুক্ষণ ভাজা হওয়ার জন্য। দেখুন কি সুন্দর রঙটা এসছে, কিন্তু কুমড়োটা সেরকম গলেনি। প্রত্যেকটা কুমড়োই গোটা গোটা থাকবে। এটা পুরোটাই নির্ভর করছে আপনি কতটা তেল দিচ্ছেন আর কখন নুন হলুদটা দিচ্ছেন। আমার আজকের রান্না এই অবধি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন।